গল্পের নাম দত্তা। লেখক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সেকালে হুগলি ব্রাঞ্চ স্কুলে হেডমাস্টারবাবু বিদ্যালয়ের রত্ন বলিয়া যে 3টি ছেলেকে নির্দেশ করিতেন, তাহারা 3খানি বিভিন্ন গ্রাম হইতে প্রত্যহ 1 ক্রোশ পথ হাঁটিয়া পড়িতে আসিত। 3জনের কি ভালোবাসাই না ছিল! এমন দিন ছিল না যেদিন এই 3টি বন্ধুতে স্কুলের পথে ন্যাড়া বটতলায় একত্র না হইয়া বিদ্যালয়ে প্রবেশ করিত। 3জনেরই বাড়ি ছিল হুগলির পশ্চিমে, জগদীশ আসিত সরস্বতীর পূর্ব পার হইয়া দীঘা গ্রাম হইতে, এবং বনমালী ও রাসবিহারী আসিত 2খানি পাশাপাশি গ্রাম কৃষ্ণপুর ও রাধাপুর হইতে। জগদীশ যেমন ছিল সবচেয়ে মেধাবী, তার অবস্থাও ছিল সবচেয়ে মন্দ। পিতা একজন ব্রাহ্মণ পণ্ডিত, যজমানি করিয়া বিয়া পৈতা দিয়াই সংসার চালাইতেন। বনমালীরা সংগঠিপন্ন জমিদার। তাহার পিতাকে লোকে বিত্তশালী ব্যক্তি বলিয়াই জানিত, অথচ পল্লীগ্রামে সরল জীবনযাত্রা নির্বাহ করিতেন। রাসবিহারীদের অবস্থা বেশ সচ্ছল। জমিজমা, চাষবাস, পুকুর, বাগান, পাড়াগাঁয়ে যাহা থাকিলে সংসার চলিয়া যায় সবই ছিল। এই সকল থাকা সত্ত্বেও যে ছেলেরা কোনো শহরে বাস ভাড়া না করিয়া, ঝড় নাই জল নাই শীত গ্রীষ্ম মাথায় পাতিয়া এতটা পথ হাঁটিয়া প্রত্যহ বাটি হইতে বিদ্যালয়ে যাতায়াত করিত, তাহার কারণ তখনকার দিনে কোনো পিতামাতাই ছেলেদের এই ক্লেশ স্বীকার করাটাকে ক্লেশ বলিয়া ভাবিতেই পারিতেন না। বরঞ্চ মনে করিতেন এতটুকু দুঃখ না করিলে সরস্বতী তো ধরা দিবেন না। তা কারণ যাই হোক, এমনি করিয়া ছেলে 3টে এন্ট্রান্স পাস করিয়াছিল। বটতলায় বসিয়া ন্যাড়া বটকে সাক্ষী করিয়া 3 বন্ধুতে প্রতিদিন এই প্রতিজ্ঞা করিত, জীবনে কখনো তাহারা পৃথক হইবে না, কখনো বিবাহ করিবে না, এবং উকিল হইয়া 3জনে একটা বাড়িতে থাকিবে। টাকা রোজগার করিয়া সমস্ত টাকা একটা সিন্ধুকে জমা করিবে এবং তাই দিয়া দেশের কাজ করিবে। এই তো গেল ছেলেবেলার কল্পনা। কিন্তু যেটা কল্পনা নয় সত্য, সেটা অবশেষে কিরূপ দাঁড়াইল তাহাই বলিতেছি। বন্ধুত্বের প্রথম পাকটা এলাইয়া গেল বিএ ক্লাসে। কলকাতায় কেশব সেনের তখন প্রচণ্ড প্রতাপ, বক্তৃতার বড় জোর। সেই জোর মারা গায়ে ছেলে 3টি হঠাৎ সামলাইতে পারিল না, ভাসিয়া গেল। গেল বটে, কিন্তু বনমালী এবং রাসবিহারী যেরূপ প্রকাশ্যে দীক্ষা গ্রহণ করিয়া ব্রাহ্ম সমাজভুক্ত হইল, জগদীশ সেরূপ পারিল না। ইতস্তত করিতে লাগিল, সে সর্বাপেক্ষা মেধাবী বটে, কিন্তু অত্যন্ত দুর্বল চিত্ত। তাহাতে তাহার ব্রাহ্মণ পণ্ডিত পিতা তখনও জীবিত ছিলেন, কিন্তু ও দুটির সে বেলায় ছিল না। কিছুকাল পূর্বে পিতার পরলোক প্রাপ্তিতে বনমালী তখন কৃষ্ণপুরের জমিদার এবং রাসবিহারী তাহাদের রাধাপুরের সমস্ত বিষয় আশয়ের একচ্ছত্র সম্রাট। অতএব অনতিকাল পরেই এই 2 বন্ধু ব্রাহ্ম পরিবারে বিবাহ করিয়া বিদুষী ভার্যা লইয়া গৃহে ফিরিয়া আসিলেন। কিন্তু দরিদ্র জগদীশের সে সুবিধা হইল না। তাহাকে যথাসময় আইন পাশ করিতে হইল এবং এক গৃহস্থ ব্রাহ্মণের 11 বছরের কন্যাকে বিবাহ করিয়া অর্থ উপার্জনের নিমিত্ত এলাহাবাদে চলিয়া যাইতে হইল। কিন্তু যাহারা রহিলেন, তাদের যে কাজ কলিকাতায় নিতান্ত সহজ মনে হইয়াছিল, গ্রামে ফিরিয়া তাহাই একান্ত কঠিন ঠেকিল। বহু মানুষ শ্বশুরবাড়ি আসিয়া ঘুমটা দেয় না, জুতা মোজা পরিয়া রাস্তায় বাহির হয়। তামাশা দেখিতে 5খানা গ্রামের লোক ভিড় করিয়া আসিতে লাগিল, এবং গ্রাম জুড়িয়া এমন একটা কদর্য হৈ হৈ শুরু হইয়া গেল যে একান্ত নিরুপায় না হইলে আর কেহ স্থির হইয়া সেখানে বাস করিতে পারে না। বনমালীর উপায় ছিল, সুতরাং সে গ্রাম ছেড়িয়া কলিকাতায় আসিয়া বাস করিল এবং একমাত্র জমিদারির উপর নির্ভর না করিয়া ব্যবসা শুরু করিয়া দিল। কিন্তু রাসবিহারীর অল্প আয়, কাজেই সে নিজের পিঠের উপর একটা এবং বিদুষী ভার্যার উপর একটা কুলা চাপা দিয়া কোনো মতে তাহার দেশের বাড়িতেই এক ঘরে হইয়া বসিয়া রহিল। অতএব এই 3 বন্ধুর একজন এলাহাবাদে, একজন রাধাপুরে এবং আর একজন কলিকাতায় বাস করা, আজীবন অবিবাহিত থাকিয়া এক বাড়িতে বাস করিয়া এক সিন্ধুক টাকা জমা করিয়া দেশ উদ্ধার করার প্রতিজ্ঞাটা আপাতত স্থগিতই রহিল। এবং যে নারা বটবৃক্ষ সাক্ষ্য ছিলেন, তিনি কাহারও বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপন না করিয়া নীরবে মনে মনে বোধ করি হাসিতেই লাগিলেন। এইভাবে অনেক দিন গেল। ইতিমধ্যে 3 বন্ধুর কদাচিৎ কখনো দেখা হইতে বটে, কিন্তু ছেলেবেলার প্রণয়টা
একেবারেই তিরোহিত হইল না। জগদীশের ছেলে হইলে সেই বনমালীকে সুসংবাদ দিয়া এলাহাবাদ হইতে লিখিল, তোমার মেয়ে হইলে তাহাকে পুত্রবধূ করিয়া ছেলেবেলায় যে পাপ করিয়াছি তাহার কত প্রায়শ্চিত্ত করিব। তোমার দয়াতেই আমি উকিল হইয়া সুখে আছি, এ কথা কোনোদিন ভুলি নাই। বনমালী তাহার উত্তরে লিখিলেন, বেশ, তোমার ছেলের দীর্ঘজীবন কামনা করি, কিন্তু আমার মেয়ে হওয়ার তো কোনো আশাই নাই। তবে যদি কোনোদিন মঙ্গলময়ের আশীর্বাদে সন্তান হয় তোমাকে দিব। চিঠি লিখিয়া বনমালী মনে মনে হাসিল, কারণ বছর দুই পূর্বে তাহার অপর বন্ধু রাসবিহারীর যখন ছেলে হয় সেও ঠিক এই প্রার্থনাই করিয়াছিল। বাণিজ্যের কৃপায় সে এখন মস্ত ধনী, সবই তাহার মেয়েকে ঘরে আনিতে চায়। 2 মাস 6 মাসের কথা নয়, 25 বৎসরের কাহিনী বলিতেছি। বনমালী প্রাচীন হইয়াছেন, কয়েক বৎসর হইতে রোগে ভুগিয়া একেবারে শয্যা আশ্রয় করিয়া টের পাইয়াছিলেন আর বোধহয় উঠিতে হইবে না। তিনি চিরদিনই ভগবৎ পরায়ণ ও ধর্মভীরু। মরণে তাহার ভয় ছিল না, শুধু একমাত্র সন্তান বিজয়ের বিবাহ দিয়া যাইবার অবকাশ ঘটিল না মনে করিয়াই কিছু ক্ষুণ্ণ ছিল। সেদিন অপরাহ্নকালে হঠাৎ বিজয়ের হাতখানি নিজের হাতের মধ্যে লইয়া বলিয়াছিলেন, মা, আমার তো ছেলে নেই, আমি এতটুকু দুঃখ করি না সেই জন্য। তুই আমার সব। এখনো তোর 18 বছর বয়স পূর্ণ হয়নি বটে, কিন্তু তোর এইটুকু মাথার উপর আমার এত বড় বিষয়টা দেখে যেতে আমার এক বিন্দু ভয় হয় না। তোর মা নেই, ভাই নেই, একটা খুড়ো জ্যাঠা পর্যন্ত নেই, তবুও আমি নিশ্চয়ই জানি আমার সমস্ত বজায় থাকবে। শুধু একটা অনুরোধ করে যাই মা, জগদীশ যাই করুক আর যাই হোক, সে আমার ছেলেবেলার বন্ধু, তাকে ভালোবাসি, এই কথাটা কিন্তু ভুলিস না। তার একটা ছেলে আছে, তাকে চোখে দেখিনি, কিন্তু শুনেছি সে বড় সৎ ছেলে। বাপের দোষে সে যেন দণ্ড ভোগ না করে, এই আমার অনুরোধ। বিজয়া অশ্রুরুদ্ধ কণ্ঠে কইয়াছিল, বাবা, তোমার আদেশ আমি কোনো দিন অমান্য করব না। জগদীশবাবু যতদিন বাঁচবেন তাকে তোমার মোটেই মান্য করব, কিন্তু তার অবর্তমানে সমস্ত বিষয় মিছিমিছি তার ছেলেকে কেন ছেড়ে দেব? তাকে তুমিও কখনো চোখে দেখেননি, আমিও দেখিনি। আর যদি সত্যিই তিনি লেখাপড়া শিখে থাকেন, অনায়াসেই তো পিতৃঋণ শোধ করতে পারবেন। বনমালী মেয়ের মুখের পানে চোখ তুলে চাহিয়াছিল এবং কইয়াছিল, ঋণ তো বড় কম নয় মা, ছেলে মানুষ এ যদি শুদ্ধে না পারে। মেয়ে জবাব দিয়েছিল, যে না পারে সে কুসন্তান বাবা, তাকে প্রশ্রয় দেওয়া তো উচিত নয়। বনমালী তাহার এই সুশিক্ষিতা তেজস্বিনী কন্যাকে চিনিতেন, তাই আর পিড়াপিড়ি করেন নাই, শুধু একটা নিঃশ্বাস ফেলিয়া বলিয়াছিলেন, সমস্ত কাজকর্মে ভগবানকে মাথার উপর রেখে যা কর্তব্য তাই করো মা। তোমাকে বিশেষ কোনো আদেশ দিয়ে আমি আবদ্ধ করে যেতে চাইনি। বলিয়ার ক্ষণকাল মৌন থাকিয়া কইয়াছিলেন, জানিস না বিজয়, এই জগদীশ যখন একটা মানুষের মতো মানুষ ছিল, তখন তুই না জন্মাতেই সে তোকে তার এই ছেলেটির নাম করে চেয়ে নিয়েছিল। আমিও মা কথা দিয়েছিলাম, বলিয়া তিনি যেন উৎসুক দৃষ্টিতেই চাহিলেন। তার এই কন্যাটি শিশুকালে মাতৃহীন হইয়াছিল বলিয়াই তিনি তাহার পিতামাতা উভয়ের স্থান পূর্ণ করিয়াছিলেন। তাই বিজয় পিতার কাছে মায়ের আবদার করিতেও কোনোদিন সংকোচ বোধ করে নাই। কইয়াছিল, বাবা, তুমি তাকে শুধু মুখের কথাই দিয়েছিলে, তোমার মনের কথা তো দাওনি। কেন মা? তার দিলে কি একবার তাকে চোখের দেখা দেখতে চাইতে না? বনমালী বলিয়াছেন, রাসবিহারীর কাছে যখন সেরেছিলাম ছেলেটি নাকি তার মায়ের মতোই দুর্বল, এমনকি ডাক্তারেরা তার দীর্ঘজীবনের কোনো আশাই করেন না। তখন তাকে কাছে পেয়েও একবার আনিয়ে দেখতে চাইনি। এই কলিকাতা শহরেই কোনো একটা বাসায় থেকে সে তখন বিয়ে পড়তো। তারপরে নিজের নানান অসুখ বিসুখে সে কথা আর ভাবিনি। তো এখন দেখছি সেটাই আমার মস্ত ক্ষতি হয়ে গেছে মা। তবু তোকে সত্যি বলছি বিজয়া, সে সময় জগদীশকে তোর সম্বন্ধে আবার মনের কথাই দিয়েছিলাম। কিছুক্ষণ থামিয়ে বলিয়াছিলেন, আজ জগদীশকে সবাই জানে, একটা অকর্মণ্য জুয়ারি, অপদার্থ, মাতাল। কিন্তু এই জগদীশই একদিন আমাদের সকলের চেয়ে ভালো ছেলে ছিল। বিদ্যা বুদ্ধির জন্য বলছি না মা, সে তো অনেকেরই থাকে, কিন্তু এমন প্রাণ দিয়ে ভালোবাসতে আমি আর কাউকে দেখিনি। এই ভালোবাসাই তার কাল হয়েছে। তার অনেক দোষ আমি জানি, কিন্তু যখনই মনে পড়ে স্ত্রীর মৃত্যুতে সে শোকে পাগল হয়ে গেছে, তখন তোর মায়ের কথা স্মরণ করে আমি তো মা
তাকে মনে মনে শ্রদ্ধা না করে পারিনি। তার স্ত্রী ছিলেন সতীলক্ষ্মী। তিনি মৃত্যুকালে নরেনকে কাছে থেকে শুধু বলেছিলেন, বাবা শুধু এই আশীর্বাদই করে যাই যেন ভগবানের ওপর তোমার অচল বিশ্বাস থাকে। শুনেছি নাকি মায়ের এই শেষ আশীর্বাদটুকু নিষ্ফল হয়নি। নরেন এইটুকু বয়সেই ভগবানকে তার মায়ের মতোই ভালোবাসতে শিখেছে। যে পেরেছে সংসারে আর তো তার কিছু চাইবার নেই মা। বিজয়া প্রশ্ন করিয়াছিল, এটাই কি সংসারের সবচেয়ে বড় পাওয়া বাবা? বরং প্রতীক্ষায় বনমালীর দিন কাটিতেছিল। কন্যার প্রশ্নে তার শুষ্ক চক্ষু সজল হইয়া উঠিয়াছিল। 2 হাত বাড়াইয়া মেয়েকে বুকের উপর টানিয়া লইয়া বলেছিলেন, এইটি সবচেয়ে বড় পাওয়া মা। সংসারের মধ্যে, সংসারের বাইরে, বিশ্ব ব্রহ্মাণ্ডে এত বড় পাড়া তো আর কিছু নেই বিজয়া। তুমি নিজে কোনোদিন পারো না পারো, যে পারে তার পায়ে যেন মাথা থাকতে পারো। আমিও বরণকালে তোমাকে এই আশীর্বাদই করে যাই। পিতৃপক্ষের উপর উপর হইয়া পড়িয়া সেদিন বিজয়ের মনে হইয়াছিল কি যেন বড় মধুর, বড় উজ্জ্বল দৃষ্টি দিয়া তার পিতার বুকের ভিতর হইতে তার নিজের বুকের গভীর অন্তঃস্থল পর্যন্ত চাহিয়া দেখিতেছে। এই অভূতপূর্ব পরম আশ্চর্য অনুভূতি সেদিন ক্ষণকালের জন্য তাহাকে আবিষ্ট করিয়াছিল। বনমালী কহিয়াছে, ছেলেটির নাম শুনেছি নরেন, তার বাপের মুখে শুনেছি সে ডাক্তার হয়েছে, কিন্তু ডাক্তারি করে না। এখন যদি এ দেশে সে থাকতো, এই সময় একবার তাকে আনিয়ে চোখের দেখা দেখে নিতাম মা। বিজয় জিজ্ঞাসা করিয়াছিল, এখন তিনি কোথায় আছেন? বনমালী বলেছেন তার মামার কাছে বর্মায়। জগদীশের এখন তো আর সব কথা গুছিয়ে বলবার ক্ষমতা নেই, তবু তার মুখের দু একটা ভাষা ভাষা কথায় মনে হয় কে যেন সে ছেলে তার মায়ের সমস্ত সদ্গুণই পেয়েছে। ভগবান করুন যেখানে যেমন করেই থাক, সেই যেন বেঁচে থাকে। সন্ধ্যা হইয়াছিল। ভৃত্য আরতিতে আসিয়া বিলাসবাবুর আগমন সংবাদ জানাইয়া গেলে বনমালী বলিয়া গেলেন, তবে তুমি নিচে যাও মা, আমি একটু বিশ্রাম করি। বিজয়া পিতার শিয়লে বালিশগুলি গুছাইয়া দিয়া, পায়ের উপর শালখানি যথাস্থানে টানিয়া দিয়া, আলোটা চোখের উপর হইতে আড়াল করিয়া দিয়া নিচে নামিয়া গেলে পিতার দীর্ঘ বক্ষ ভেদ করিয়া একটি দীর্ঘশ্বাস পড়িয়াছিল। সেদিন বিলাসের আগমন সংবাদে কন্যার মুখের উপর যে আরক্ত আভাটুকু দেখা গিয়াছিল, বৃদ্ধকে তাহাই ব্যথা দিয়াছিল। বিলাসবিহারী রাসবিহারীর পুত্র, সে এই কলিকাতা শহরে থাকিয়া বহুদিন যাবৎ প্রথমে এফে এবং পরে বিয়ে পড়িতেছে। বনমালী সমাজ ত্যাগ করিয়া অবধি বড় একটা দেশে যাইতেন না। যদিচ ব্যবসায়ের শ্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশেও জমিদারি অনেক বাড়াইয়াছিলেন, কিন্তু সে সমস্ত তত্ত্বাবধানের ভার বাল্যবন্ধু রাসবিহারীর উপরেই ছিল। সেই সূত্রেই বিলাসের এ বাড়িতে আসা যাওয়া আরম্ভ হইয়া কিছুদিন হইতে অন্য যে কারণে পর্যবসিত হইয়াছিল তাহা পরে প্রকাশ পাইবে।